দিন যায়, কিভাবে যে যায় সে শুধু আমিই জানি। একে একে 3 রাজার শয্যাসঙ্গিনী হলাম আমি। হর্ষস্যের পরে কাশীরাজ দিবদাস, তারপর ভোজরাজ উশিনর। এরা প্রত্যেকেই মহৎ, কিন্তু পৃথক ধরনের মানুষ। হর্ষস্যের দান ধ্যানের সুনাম আছে বটে, দিবদাস বীর, উশিনর সত্যের পূজারী। শুধু একটি বিষয়ে 3 জনের ভীষণ মিল, মাত্র 200টি ঘোড়ার বিনিময়ে একটি নারীকে ভোগ করতে কারোর মনে এতটুকু দ্বিধা নেই। কে জানে, হয়তো এর মধ্যেও ধর্মের কোনো গূঢ় রহস্য লুকিয়ে আছে। সে যাই হোক, এদের কার্যসিদ্ধি হয়েছে। প্রকৃতির নিয়মে এদের প্রত্যেকেরই গৃহে আমি গর্ভবতী হয়েছি। 3 জনকেই উপহার দিয়েছি একটি করে পুত্র। হর্ষস্যের ঘরে বসুমনা, দেবদাসের প্রাসাদে প্রতর্দন, উশিনরের রাজপুরীতে শিবি। প্রতিটি জন্মের সংবাদই যথাসময়ে পৌঁছেছে আমার বাবার কানে। আশ্চর্য, তিনিও দৌহিত্র লাভ করে নাকি মোহিত। 3 সন্তানকেই দুধমার কাছে ছেড়ে রেখে এসেছি আমি। প্রথমবার যখন অযোধ্যা থেকে গালবামায় নিতে এলেন, বসুমনার জন্য আমার বুক ফেটে যাচ্ছিল। অতটুকু দুধের শিশু ফেলে কোন প্রাণে যাই? হর্ষস্যকে বললাম, ছেলে এখন আমার কাছে থাক, একটু বড় হলে ফিরিয়ে দিয়ে যাব। তিনি সম্মত হলেন না। তার ছেলে অন্যের ঘরে প্রতিপালিত হবে? অসম্ভব। পশু পাখির জগতে শিশু মার, মানুষের জগতে নয়। আমার বুকের দুধ যন্ত্রণার পুঁজ হয়ে জমে গেল, শুকিয়ে মরে গেল 3বার। উশিনরের প্রাসাদ ছেড়ে বেরিয়ে গালবকে বললাম, এখনো তো আপনার 200 ঘোড়া সংগ্রহ বাকি, এবার কোথায়? গালবকে সেদিন একটু যেন বিমর্ষ দেখাচ্ছিল। হতাশ্বরে বললেন, আমার চেষ্টা বোধহয় সফল হলো না, সমস্ত শ্রম আমার ব্যর্থ হয়ে গেল। গালবের শ্রম? হাসি পেল। তবু প্রশ্ন, কেন, কি হলো? মহা সমস্যায় পড়ে গেছি। কালই গরুড় আমার কাছে এসেছিলেন। তিনি এক নতুন সংবাদ দিয়ে গেলেন। এই যে সব দুর্লভ অশ্ব, এই সবই নাকি আগে মহর্ষি ঋচিকের ছিল। তিনি এদের পেয়েছিলেন বরুণালয়ে। তার কন্যা সত্যবতীর বিয়ের সময়ে মহর্ষি ঋচিক কান্যকুব্জরাজ গাধিকে এরকম 1000টি ঘোড়া যৌতুক দিয়েছিলেন। মহারাজ গাধি ঘোড়াগুলোকে নিজের কাছে রাখেননি, সবই তিনি ব্রাহ্মণদের দান করে দেন। সেই ব্রাহ্মণরা যখন ঘোড়া নিয়ে ফিরছিলেন, তখন হর্ষস্য, দিবদাস আর উশিনর তাদের কাছ থেকে 200টি করে ঘোড়া কিনে নিয়েছিলেন। বাকি 400 পথে চুরি হয়ে যায়। অর্থাৎ এরকম ঘোড়া আর আমার পাওয়ার সম্ভাবনা নেই। বাকি 400 পথে চুরি হয়ে যায়। গরুড় অবশ্য বলেছিলেন, তুমি এই 600 ঘোড়াই গুরুদেব বিশ্বামিত্রকে দক্ষিণা দিয়ে দাও। তোমার অসুবিধার কথা খুলে বললে তিনি নিশ্চয়ই বুঝবেন। পলকের জন্য অন্তরে যেন মুক্তির স্বাদ পেলাম। উজ্জ্বল মুখে বললাম, বিষ্ণু সখা গরুড় যা বলছেন তাই করুন তবে। তা কি হয় যজাতির মেয়ে? গুরু দক্ষিণা পুরো না দিলে আমার শিক্ষা সম্পূর্ণ হয় কি করে? বলতে বলতে অপাঙ্গে আমার দিকে তাকালেন। একটা বুদ্ধি অবশ্য মাথায় এসেছে, জানি না তাতে লাভ হবে কিনা। কি? আমার গলা কেঁপে উঠল। যদি অবশিষ্ট ঘোড়ার বদলে গুরুদেব তোমায় রাখেন, না না, এ বোধহয় হয় না। গুরুদেব হয়তো এতে আহত হতে পারেন। তিনি তো ঘোড়াই চেয়েছেন, স্ত্রীলোকে কি তিনি সন্তুষ্ট হবেন? তিন রাজস্বীর শয্যা আমাকে অনেক কিছুই শিখিয়েছে। মনে মনে বললাম, খুব হবেন, ঋষি হলেও পুরুষ তো বটে।
গালব আমার হাত ধরলেন। আর একবার আমার জন্য কষ্ট করতে পারবে যজাতির মেয়ে? এই শেষবার। চোখে জল এসে গেল। সামলে নিয়ে বললাম, চলুন। তবে তাই চলো। যদি তিনি করুণাপরবশ হয়ে, নির্দয় পুরুষ অপরের করুণা চায়, সে করুণার প্রকৃতিই বা কীরকম, না? ঘোড়ার বদলে সুন্দরী ভোগ করে অপরজনটি তৃপ্ত হবেন কি না? আমার ধারণা মিলে গেল। এক ঝলক আমাকে দেখা মাত্রই ঋষি বিশ্বামিত্রের কাম জ্বর এসে গেল। গদগদ গলায় বললেন, তুই কি আহম্মক রে গালব? এমন একটা মেয়ে ছেলে তোর হাতে আছে, অথচ তাকে আগে আমার কাছে নিয়ে আসিসনি। থাকি তো বনে বাদারে, ঘোড়া আমার কি কমবে লাগবে? নেহাত গুরুদক্ষিণা দেব বলে বায়না জুড়েছিলি, তাই তোকে পরীক্ষা করার জন্যে। এ হে হে হে, এই কটা বছর মেয়েটাকে পেলে যাকে যাক, এখনই বা মন্দ কি? ব্যাস, এবার আর রাজপ্রাসাদ নয়, মুনির তপবন। এবারও সেই একই পরিণতি। 3 রাজার মতো আমায় ছিঁড়ে খুঁড়ে একসা করলেন ঋষিবর। ফলত আরেকটি ছেলে, অষ্টক। ছেলে জন্মাতেই ঋষির কামজ্বর উধাও। বুঝিবা পরম ব্রহ্মের কথা মনে পড়ে গেল। তুচ্ছ মানবীতে কতদিন আর আটকে থাকতে পারেন সাধু সন্ন্যাসীরা? আবার গালবের কাছে প্রত্যাবর্তন। এতদিনে সমস্ত শক্তি নিঃশেষ হয়ে এসেছে আমার, মনেরও শরীরেরও। বড় ক্লান্ত বোধ করি, বড় অবসন্ন। না, গালবকে দেখে হৃদয়ে এখন আর এতটুকুও চাঞ্চল্য জাগে না। প্রণয়ের ক্ষুধা মরে গেছে, প্রথম প্রেম এখন দূরের স্মৃতি। তবু মনে একটা ক্ষীণ স্বস্তি, যাক, আর ভেসে বেড়াতে হবে না। রাজকন্যা হই আর যাই হই, মেয়েদের যে আলাদা কোনো সত্তা থাকতে নেই, এ আমি হাড়ে হাড়ে বুঝে গেছি। আমাদের আবার ইচ্ছে অনিচ্ছে কি? এখন বাকি জীবনটা গালবের সঙ্গে চোখ কান নাক বুঝে কাটিয়ে দিতে পারলেই বাঁচি। গালবের পিছু পিছু হাঁটছি আবার। নদী, গিরি, প্রান্তর, অরণ্য, লোকালয় পার হয়ে হাঁটছি। এক দুপুরে এক স্রোতস্বিনী নদী পার হলাম আমরা। তিলেক বিশ্রামের জন্য বসেছি এক সিংসপা গাছের নিচে। জায়গাটা ভারী চেনা চেনা। এখানেই প্রথম দিন আমরা পাশাপাশি বসেছিলাম। গালবও বুঝি চিনেছেন জায়গাটাকে। ঘুরে ঘুরে দেখছেন চারিদিক, নদীকেও। চৈত্র বাতাসে ঘূর্ণি উঠছে ছোট ছোট। কোত্থেকে একটা কোকিল ডেকে উঠল, ডাকছে, ডেকেই চলেছে। নির্বাক মানুষটা হঠাৎ সবাক হলেন। কি ভাবো যজাতির মেয়ে? ঘাড় নাড়লাম। কিছু না। গাম্ভীর্য স্বরে মৃদু হাসি উকি দিল। কটা বছর তোমার উপর দিয়ে খুব ঝড় বয়ে গেল, তাই না? অর্থহীন কথা, উত্তর দিলাম না। তোমার এই আত্মত্যাগ বিফলে যাবে না। দেখো, তোমার 4 সন্তানেরই নাম ত্রিভুবনে ছড়িয়ে পড়বে। বসুমনা হবেন দাতা, প্রতর্দন হবেন বীর, শিবি ধার্মিক হবে, আর আমার গুরুর সন্তান অষ্টক হবে যজ্ঞকারী। কি খুশি? পলকের জন্যে 4টে কচি কচি মুখ বুকে ভেসে উঠেছে। কেমন আছে ছেলেগুলো? কি করছে? মাকে কি খুঁজে তারা? মার জন্যে কাঁদে, নাকি ভুলেই গেছে এই অভাগিনী মাকে? বুকফাটা কষ্টের মধ্যেও হাসি পেল সহসা। গালব আশীর্বাদ করছেন আমার ছেলেদের, আমাকে নয়। মেয়েদের এতটুকু গৌরব দিতেও এত কার্পণ্য। হায় রে পুরুষ! নিরস্বরে বললাম, আমার খুশিতে কি দরকার? আপনার কার্যসিদ্ধি হয়েছে, সেটাই যথেষ্ট। কোকিলের ডাক আরো তীক্ষ্ণ হয়েছে। গালব
কাছে সরে এলেন, একদম পাশটিতে। কাঁধে হাত রেখেছেন, পূর্ণ দৃষ্টিতে দেখছেন আমাকে। একসময় ওই স্পর্শের জন্যে উন্মুখ ছিল হৃদয়, কিন্তু সেই মুহূর্তে কোনো রোমাঞ্চ অনুভব করলাম না। অথচ ওই দৃষ্টি আমার চেনা, ওই স্পর্শের ভাষাও। শুকনো গলায় বললাম, সংযত হন ঋষি। কেন? এখানে নয়, এভাবে নয়। কেন? এই জায়গাটা কি দোষ করলো? গালব সবলে আলিঙ্গনে বেঁধে ফেললেন আমাকে। কানে কানে ফিসফিস করে বললেন, এ তো অতি মনোরম স্থান, নদী, গাছ, প্রকৃতি, তুমি আর আমি। মনে নেই এখানেই একদিন তুমি আমাকে সেবা করতে চেয়েছিলে? আজ তোমার জীবনে সেই সৌভাগ্য এসেছে, শুভলগ্ন বয়ে যেতে দিও না। হঠাৎ কেমন গা গুলিয়ে উঠল। এমন বিবমিশা আগে কখনো হয়নি। 3 রাজার সঙ্গে শুয়েও নয়, বিশ্বামিত্রের অঙ্কুশায়িনী হয়েও নয়। রূঢ়ভাবে বললাম, এত তাড়াহুড়োর কি আছে? আর তো কারোর কাছে আমাকে পাঠানোর নেই। চলুন আপনার আশ্রমে যাই, সেখানে নয় সারা জীবন ধরে আমাকে যত খুশি। সারা জীবন ধরে? আমার আশ্রমে? তোমাকে নিয়ে? গালব ছিটকে সরে গেলেন। তুমি কি জানো না তোমাকে আশ্রমে আর নিয়ে যাওয়া যায় না? আশ্রম অতি পবিত্র স্থান। অন্নপূর্বা নারীকে সেখানে নিয়ে বাস করার অধর্ম। আমি কোনোভাবেই তোমাকে আমার সহধর্মিণী করতে পারি না। বাহ বাহ, এই তো যোগ্য উত্তর। এরকমটাই তো আশা করা উচিত ছিল। তবু কেমন জেদ চেপে গেল। বললাম, আমি অন্নপূর্বা নই, সন্তান প্রসব করা হয়ে গেছে, এখন আমি আবার কুমারী। তুমি কুমার? গালব অট্টহাসিতে ফেটে বললেন, ওসব গালগপ্প তুমি আমাকে বিশ্বাস করতে বলো? রাগে হিতাহিত জ্ঞান লোপ পেল। চিৎকার করে উঠলাম, যদি জানেনই গালগপ্প, একের পর এক পুরুষের কাছে আমায় কুমারী সাজিয়ে পাঠালেন কি করে? এতে অধর্ম হয়নি? তুমি নেহাতি বোকা যযাতির মেয়ে। এও বোঝো না মহৎ কারণে ছোটখাটো ছলনার আশ্রয় নিলে কোনো পাপ হয় না। গালব আবার আমায় আলিঙ্গন করলেন। বাজে তর্ক করো না, এসো আমরা মিলিত হই। চিন্তা নেই, তোমার বাবার কাছে তোমাকে পৌঁছে দিয়ে আসব। কক্ষনো না, আপনি ছোবেন না আমাকে, সরে যান। না। এরপর গালব আমাকে আর ছোঁননি। বোধহয় তার মানে লেগেছিল। বাবার হাতে নামহীন যযাতির মেয়েকে তুলে দিয়ে চিরতরে বিদায় নিলেন ঋষি। এখানেই আমার কাহিনী শেষ হয়ে যেতে পারত। বাদবাকি জীবন রাজা যযাতির অন্তঃপুরেই সুখে না হোক শান্তিতে কাটিয়ে দিতে পারতাম। রাজকন্যাদের তো আর পেটের ভাতের অভাব হয় না। কিন্তু বিধিবাম, মহাপুণ্যবান রাজা যযাতি দুবেলা কানের কাছে এসে হুশ্বাস নিঃশ্বাস ফেলেন। ঘরে অবিবাহিত মেয়ে রয়েছে, তার নাকি রাতে ঘুম হয় না। আরো দুঃখ, মেয়েরা পতিহীন। পতিহীন থাকলে মরার পরে স্বর্গে নাকি তার ঠাঁই হবে না। অতএব মেয়েকে পাত্রস্থ করতেই হবে। ওদিকে মনে আবার সংকোচও আছে। 4টে বাচ্চাওয়ালা মেয়েকে বিয়ে দিতে চাইলে অন্যরা যারা হাসাহাসি না করে। অনেক ভেবেচিন্তে 5 ছেলের সঙ্গে পরামর্শ করতে বসলেন রাজা। শেষ পর্যন্ত নিজেরা একটা উপায়ও বার করে ফেললেন। আমাকে ডেকে হুকুম জারি করা হলো, প্রস্তুত হও, তোমার স্বয়ম্বর সভার আয়োজন করা হয়েছে। আঁতকে উঠলাম আমি। আঁতকে উঠে আপত্তি জানাতে গেলাম, কেউ কর্ণপাত করল না। গঙ্গা যমুনার সঙ্গমস্থল প্রয়াগ তীর্থে নাকি সভা রাখা হয়েছে, আমাকে যেতেই হবে। তা রাজসভা থাকতে ওখানে কেন? না, প্রয়াগ তীর্থ অতি পুণ্য স্থান, ওখানে স্বয়ংবরা হলে আমার দোষ কেটে যাবে। বাবা যেটা মুখে বললেন সেটা হলো, দোজবর হোক, একটা বোকাশোকা ভালো মানুষ রাজা কপালে জুটে গেলে এবারকার জীবনটা আমার তরে গেল। আজ সেই শুভ দিন। প্রয়াগ তীর্থের এক আশ্রমে আনা হয়েছে আমাকে।
এখানেই বসেছে স্বয়ম্বর সভা। বাবা নিজে আসেননি, রাজকাজে ব্যস্ত। হতেও পারে, নাও হতে পারে, সত্যি মিথ্যে আমি জানি না। আয়োজনে অবশ্য কোনো ত্রুটি নেই। আমার দুই দাদা যদু আর পুরু নিজেরা উদ্যোগ নিয়ে আশ্রম সাজিয়েছে, রাজকীয় মঞ্চ বানিয়েছে, ফুলে গন্ধে আমোদিত হয়ে আসছে 10 দিক। লোক লস্কর সেপাই শান্তি ঘুরে বেড়াচ্ছে অবিরাম। আগত রাজাদের আপ্যায়নে যেন কোনো ফাঁক না থাকে। অবাক কাণ্ড, 4 ছেলের মাকে বিয়ে করতে রাজাও কিছু এসেছেন বটে, এমনকি নাগ যক্ষ গন্ধর্বরাও উপস্থিত। এত লোক আমাকে পেতে আগ্রহী কেন? রাজার মেয়ে বলে, নাকি পুত্রদায়িনী সুলক্ষণা মেয়ে মানুষ হিসাবে প্রমাণিত হয়েছি তাই? একটু আগে সখীরা আমায় বধূ সাজিয়ে দিল। ঋষিকন্যারা বরমালা গেঁথে ধরিয়ে দিয়েছে হাতে। এবার সভায় গিয়ে পছন্দসই কাউকে পরাতে হবে সে বরমালা। কাকে পরাবো এই মালা? কোনো হর্ষস্ব, দেবদাস, কুশিনর অথবা বিশ্বামিত্রকে, অথবা কোন গালবকে? এদের একজনকেও না বাছার স্বাধীনতা আজ আমার আছে, কিন্তু তারপর বাবার কাছে থাকা, সেও তো এক পুরুষের আশ্রয়েই বাস। বাবা মারা গেলে ভাইয়ের আশ্রয়, তারাও তো পুরুষ। অপেক্ষা করব ছেলেরা কবে বড় হয়ে মাকে নিয়ে যাবে। হায়, ততদিনে তারাও তো এক একটা আস্ত পুরুষ মানুষ হয়ে উঠবে। কোনো পথ নেই, কোনো পথ নেই। জঙ্গলে চলে যাব? বাঘ ভাল্লুক শিয়াল কুকুরদের জগৎ কি মানুষের সমাজের চেয়ে হীন কিছু হবে? ভাবছি আমি, ভাবছি ভাবছি। মালা আমার হাতেই শুকিয়ে গেল।